আনিস আলমগীররা যাওয়ার পরে হয়তো শেষ দিকে আমরাও হতে পারি, বলির পাঠা বলা যায় না। নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব। আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে। এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন না, এই কথাটা কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। সেটা এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা, মেজর জলিলরা তো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, এই যে কাছাকাছি সময়টা, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি একজন রাজনীতিবিদ, স্বাধীনতা 54 বছরে এসে বিজয় দিবস, মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক উঠছে। জাতি হিসেবে আমরা নিজেরা যে এখন গর্ববোধ করতাম যে স্বাধীন জাতি হিসেবে, কিন্তু এসব বিতর্ক আমরা নিজেরা নিজেদেরকে ছোট করছি কিনা, বা বিজয় বিতর্কগুলোকে আসলে সামনে নিয়ে এসে আমরা আসলে কি করছি আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ইতিহাস যে বিকৃতি, এই ইতিহাস বিকৃতি কিন্তু আজকে হচ্ছে বা কালকে হচ্ছে বিষয়টা এমন নয়। ইতিহাস বিকৃতি স্বাধীনতার পর থেকে এই 54 বছরে যে দল যখনই ক্ষমতায় আসছে তারা কিন্তু তাদের মতো করেই করেছে। যে দল যখনই পাওয়ারে বসছে তারা কিন্তু তাদের মতো করে ইতিহাসটাকে রচনা করেছে। এই যে ইতিহাস বিকৃতির একটা সিলসিলা, এই সিলসিলা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল বাইরে নেই, প্রত্যেকটা দল। যেমন আমি ছোটবেলায় কোনো এক সময় পড়েছি বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। আবার তার কিছু দিন পর বা কয়েক বছর পরে আবার ওই একই বইয়ে দেখলাম যে সেটা হয়ে গেল ভারত। এই যে নানা সময়ে নানা ধরেন যে আপনার পরিবেশে ইতিহাস বিকৃতির যে চর্চা, এই চর্চা তো প্রত্যেকটা রাজনৈতিক দলেই করেছে, কোনো দল কি বাদ আছে? নাই। এবার আসেন আমাদের এই যে জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্যটা গতকালকে দিয়েছেন, বিস্তর আলোচনা এটা নিয়ে ইতিমধ্যে হচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্যের সাথে কিছুটা আমি একমত, আবার কিছুটা আমার দ্বিমত রয়েছে। যেমন ধরেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করে নাই, এটা সত্য নয়, এটা সত্য নয়, এটা মিথ্যা কথা। তবে ভারত বাংলাদেশকে স্বাধীন করার উদ্দেশ্যে, মানে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এই জন্য সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা সত্য নয়, এটাও মিথ্যা। মানে ভারত চেয়েছিল যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কাট অফ হয়ে যাক, মানে আলাদা হয়ে যাক, কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, গর্বের সহিত দাঁড়াক, এটা আবার ইন্ডিয়া চায় নাই। ইন্ডিয়া চেয়েছে কি, যে শুধুমাত্র এই যে আমাদের নারের যে টানটা আছে না, মানে এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মাঝখানে 1500 কিলোমিটার, জাস্ট এই 1500 কিলোমিটারটাকে কাট অফ, যে তোমরা আলাদা ওরা আলাদা। সেখানে একটু বলি, এটা ক্লিয়ার না করলে ভাই ভুল ইনফরমেশন যাবে। এই যে 1500 কিলোমিটারের যে মাঝপথে একটা দূরত্ব, এটাকে তারা কাট অফ করতে চেয়েছিল। কাট অফ করলে কি হবে, বাংলাদেশকে তারা ভারতের পেটে নিয়ে নিবে। এবার আসেন স্বাধীনতা মানেটা কি? সংযুক্ত করে দেই, তা আপনার কি তাহলে পাকিস্তান আমাদের শোষণ করে নাই? না, আসবো অফকোর্স করেছে, অফকোর্স 100%। এখন আসেন, এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি পাকিস্তান আমাদের কতদিন শোষণ করেছে? 24 ইয়ার্স, 24 বছর। আর ইন্ডিয়া আমাদের কতদিন শোষণ করেছে? আপনি যখন প্রশ্ন করেন যে পাকিস্তান আমাদের শোষণ করে নাই, হ্যাঁ করেছে, ঠিক একই সাথে এই কথাটা কেন বলেন নাই যে পাকিস্তান আমাকে 24 বছর শোষণ করেছে আর ইন্ডিয়া করেছে 54 বছর? বলেন, তখন আমি বলবো যে ইয়েস, একমত। কিন্তু আপনি কি বলেন যে পাকিস্তান আমাকে শোষণ করেছে আর ইন্ডিয়া আমাকে মানে বাহবা দিয়েছে? এটা তো নয় ভাই। এটা যদি হয়, আপনাকে প্রশ্ন প্লিজ, এটা যদি হয় আমি আপনাকে বলি, আমি বলি একটা শেষ করে দেই। এই 54 বছর তার মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় ছিল না। না না, এটা মুক্তিযুদ্ধের সরকার থাকা না থাকা তো ম্যাটার না। আমার কথাটা হচ্ছে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে না করে নাই, এটা তো বিতর্কের মূল পয়েন্ট। আমি তো এই জন্য এই পয়েন্টে আমি আলোচনাটা করলাম যে ভারত আমাদের সহযোগিতা করেছে, আমি অস্বীকার করব না, ইতিহাস এটাই সত্য, সহযোগিতা করেছে। তবে ভারত মন থেকে কখনোই চাই নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে বা বিশ্ব মানচিত্রে জায়গা করে নিক, এটা চাই নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো সময়, কেন চাই না? এই যে দেখেন, তারা চেয়েছে যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কাট অফ হয়ে আলাদা হোক, আলাদা হয়ে তারা ভারতের পেটেই থাকুক। এই যে দেখেন 24 বছরেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কয়জনকে হত্যা করেছে? কিংবা আমি যদি 1971 থেকে 2025 সাল বলি, এই 54 বছরে পাকিস্তানকে আমাদের কোনো মানুষকে হত্যা করেছে? করে নাই। ইন্ডিয়া কতজন আমাদের বর্ডারে আমাদের মানুষ হত্যা করেছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই পাকিস্তানের সাথে তো আমাদের বর্ডার নাই, কেমনে করবে? ফাইন, আমাদের বর্ডার কি শুধুমাত্র ইন্ডিয়ার সাথে আর কারোর সাথে নাই? মায়ানমারের সাথে আছে,
মায়ানমার আমাদের কয়জনকে মারছে? প্রশ্ন জাগে না ভাই? মায়ানমারের সাথে আমাদের বর্ডার আছে তো নাকি? মিয়ানমার থেকে চোরা কারবারি করতে হয় না, না, ইন্ডিয়া থেকে চোরা কারবারি মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে ওটা তো কাজটা আছে, আপনি right? একটা জিনিস মানে দেখেন। ওটা আমি আসবো। ফেলানির Sorry, মতো তো ধরুন যে বিশেষ করেন ভাই। মানে গুলি করে পাখির মতো হত্যা করে ওই যে কাটাতারি ঘন্টার পরে ঘন্টা ঝুলাই রাখে নাই। 15 বছরের কিশোরীকে। তো এরকম ঘটনা অনেক আছে। হ্যাঁ, আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, ইতিহাস কিন্তু ভাই পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে এভাবে রয়েছে। আজকে যদি আপনি লাভ ক্ষতির জায়গায় আসেন, পাকিস্তান আমাদের ক্ষতি করেছে, আমাদের শোষণ করেছে, লুট করেছে, কোনোটাই অস্বীকার করবো না আমরা। কিন্তু পাকিস্তান 24 বছরে যা করেছে, ইন্ডিয়া ওই 1971-এর পরে 3 বছরে তার থেকে কয়েক গুণ বেশি করেছে, 3 বছরে। আর এই 54 বছরের ইতিহাস নিয়ে যদি আপনি বসতে যান, তাহলে ওই ইতিহাসের পাতা শেষ হয়ে যাবে। আপনি ওই জায়গায় পারবেন না তো। 57 জন আর্মি অফিসারকে, এটাই তো বললাম। ইন্ডিয়া আমার দেশে একটা স্বাধীন দেশে, এটা তো ইন্ডিয়া এসে এটা করলো কিভাবে 2009 সালে? এটা তো 9 সালের ঘটনা ভাই। আমি 1971 থেকে আপনি 73 জিয়াউর সালের কথা রহমানকে, বলছি। জিয়াউর রহমান তো হ্যাঁ। তালপট্টি দ্বীপ দিতে চায়নি, আপনি জিয়াউর রহমানকে হত্যা করলেন কিভাবে? যাই হোক, এরকম ইতিহাসের পাতায় এরকম সত্য ইতিহাস এখনো লুকিয়ে। আমাদের ব্যর্থতাটা আসলে কোথায়? আমাদের ব্যর্থতাটা এবং আমাদের যে আফসোসের জায়গা, যে এই যে বিগত সময়ে যারা দেশ শাসন করেছে, সরকারে বসছে, এরা কোন দলেই চেয়ারে বসে একটা সঠিক স্বচ্ছ ইতিহাস রচনা করার তাগিদ ফিল করে নাই। আমাদের উচিত ছিল বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা মানে রচনা করা, জাতির সামনে এই ইতিহাসটা তুলে ধরা, যে হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এরা পক্ষে ছিল, এরা বিরুদ্ধে ছিল, এরা আমাদের লুট করেছে। এই ইতিহাসটা যদি তারা আমাদের সামনে শো করতে পারতো, নিয়ে আসতে পারতো, তাহলে আমরা উপকৃত হতাম। কিন্তু আমরা আসলে দুঃখজনক ভাবে দেখেছি যে যে দলই ক্ষমতায় যায় তারা তাদের মতো করে ইতিহাস বয়ান করে রচনা করে। এই জন্য এই 54 বছরে আজকেও মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের এরকম ইতিহাস বিকৃতির নানান বক্তব্য, নানান দলিল আমাদের দেখতে হয়। এই লজ্জা আমাদের রাজনৈতিক দলগুলো। এস এম শাহরিয়ার কবির উনি বলছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তাদের দায় এড়াতে পারেন না, এই কথাটা ফারুক হাসান বলেছেন। জামায়াত তো ক্ষমতায় ছিল, তারাও কি দায়ে পড়ে কিনা? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের চিহ্নপত্র, এই 3য় খণ্ডের পেজ নম্বর 699। আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন 17 তারিখে, করে তিনি বললেন, আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসে, ভারতে যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন? ভারতের মধ্যে নিয়ে নিলেন। সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, 12টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে? আচ্ছা বুঝলাম, 16 তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল। আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট, জেলা, ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন, ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই, সত্যকে সত্য মানতে হবে। ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই 22,000 যে জাসদ কর্মী, মানে সেটা এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা, মেজর জলিলরা তো এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে 5 বছরে 2টা মন্ত্রিত্ব ছিল। তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে, রাইট ইজ ব্লক 91-96-তে ছিল না, আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত 54 বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দেয়, যেমন সিপিডি। আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই 17 বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, 5 বছর শেখ মুজিব খেলছে। কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি
আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল? তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, তাদেরই হবে কি, তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতে হবে। আমি একটা প্রশ্ন করে, হয়তো আমরা হাতে সময় একদম নাই। আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন। আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এই যে মানুষ এখন, আনিস আলমগীর এখন কারাগারে, যদি বলে 5 দিনের রিমান্ডে হয়েছে। আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন, তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব, আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন না এই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাদি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা, জেস মিল বলছে স্বাধীনতাকে এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না, এটা মানে স্বাধীনতা না। স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক, সেই বিপ্লবের ধারাকায় আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি, ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর, তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা, মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কোথাও আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, যে এটাই হওয়া উচিত মিডিয়া, এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র, এটার নাম স্বাধীনতা। ওইভাবে ন্যারেটিভ তৈরি করা, ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা, এর নাম সাংবাদিকতা না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের হাতে একেবারে সময় নেই, আমরা শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠান। 30 সেকেন্ড। মানে ওই যে বুদ্ধিজীবীর কথা যেহেতু আসছে, আসলে বিএনপির যারা বুদ্ধিজীবী, এখন ভাই একটা বিশেষ ব্যক্তির নাম বলছে তো এই জন্য মনে পড়লো। আসলে আমাদের মানে দুঃখটা কথা জানেন, বিএনপির এখন যারা থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী আমরা যাদেরকে বলি বা চিনি মিডিয়াতে, এরা প্রত্যেকে ভাড়াটিয়া। বিএনপির দুঃখটা এই জায়গায় যে বিএনপি একটা সলিড বুদ্ধিজীবী প্যানেল আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের দিয়ে আসলে কতটুকু তারা সাকসেস হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। জাস্ট এতটুকু আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিয়ে গেল। আনিস আলমগীর হতে পারে প্রো আওয়ামী লীগের, হতে পারে প্রো আরো কোনো দলের, কিন্তু সে কথা বলবে। তাকে যদি ধরতে হতো প্রথম দিনই তো তাকে একটা কজ দিয়ে, যেটা আমরা সব সময় বলতাম যে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। সে যদি অপরাধী হতো তাহলে এই 1.5 বছরে তাকে শাস্তি দিত। সে অপরাধী না, সে কথা বলার কারণে, কথা বলা সরকারের বিরুদ্ধে, এমন না যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে, সরকারের বিরুদ্ধে কথা বলা। সরকারের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। সরকার কি প্রত্যেক ব্যাপারে সফল? আওয়ামী লীগের সময় ইলিশ মাছ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা ইলিশ খেতে পারি না, আমাদের সন্তানরা এখন পাঙ্গাসকে জাতীয় মাছ বলে। তাইলে এখন কি ইলিশ দেওয়া কমেছে? আমি ভারতের পক্ষে না, বিপক্ষেও না চরমভাবে, কারণ আমি যখন বুঝি আমার 3 দিকেই ভারত। আমি সব কিছু চেঞ্জ করতে পারি, প্রতিবেশী আমি চাইলেই চেঞ্জ করতে পারি না। সেইখানে ভারত একটা বিশাল বড় দেশ, ভারতের সঙ্গে যে ধরনের
আমি ভারত আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এটা নতুন না, করে সব সময়, এবং আমি শোষিত, আমাকে সে শোষণ করে, এটাও আমি অভ্যস্ত। বাট আমি এটার জন্য প্রতিবাদ করতে চাই, কিন্তু তাদের সাথে আমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। এই যে তলব করার যে বিষয়টা যদি আসে, তাহলে কিন্তু আমার বাংলাদেশকেও বলতে হবে। বাংলাদেশে কিন্তু ভারতীয় হাইকমিশনারকে কয়েকদিন আগে তলব করেছে, একদিন আগে। তো বাংলাদেশ যদি তলব করতে পারে, তারা তো আরো বড় রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে প্রায় 25-30টার সমান। তো সেই জায়গায় মানুষও প্রায় 150 কোটি, 200 কোটির, 250 কোটির মতো। সেই জায়গায় আমরা যে বাংলাদেশ যে কারণে তলব করেছিল, দিল্লি কি সেই একই কারণে তলব করেছে নাকি ভিন্ন একটা বিষয়? তলবটা করার পরে আমরা জানতে পারবো যে কি কারণে তলব করেছে। তলবের সঙ্গে তো বলে দেয় নাই যে তুমি এই কারণের জন্য তোমাকে তলব করেছি। উদ্বেগ উৎকণ্ঠার কথা, যেমন ধরেন আজকে যেটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এটা তাদের জন্য প্রেস্টিজিয়াল ব্যাপার যে তাদের ওইখানে আপনার ঘেরাও দিতে যাচ্ছে। ঘেরাওটা যদি ঘেরাওয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, নর্মালের মধ্যে, প্রতিবাদ হোক, আমি এটার সাথে একমত। ভারত আমাদের সাথে অনেক অন্যায় করেছে, তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাহলে বন্দীদের দিতে অসুবিধাটা কোথায়? আমি কিন্তু এই কথাটা বলছি, আমি ভারতের পক্ষে না, বিপক্ষেও না চরমভাবে। কারণ আমি যখন বুঝি আমার 3 দিকেই ভারত, আমি অন্যায়ভাবে আমি কিছু তাদের করব না, তবে তারা আমার সাথে অন্যায় করলে আমি প্রতিবাদ করব। আগে যেমন প্রতিবাদটা হতো না। আপনি দেখেন আওয়ামী লীগের 15.5 বছর কি পরিমাণ বর্ডার কিলিং হয়েছে। আমরা মনে করেছি তাহলে এই 1 বছরে 1.5 বছরে বর্ডার কিলিং কমবে, তাতে কি কমেছে? কমে নাই। আমরা আওয়ামী লীগের সময় ইলিশ মাছ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা ইলিশ খেতে পারি না, আমাদের সন্তানরা এখন পাঙ্গাসকে জাতীয় মাছ বলে। তাইলে এখন কি ইলিশ দেওয়া কমেছে? জায়গা মতো কিন্তু মিয়া বিবি কিন্তু ঠিকই খাতির আছে। তাহলে এই বাইরের মানুষদের দেখানোর দরকারটা কি? এই সরকার কি খাতির করছে না? তাহলে সরকার কি চায়, সরকারকে আগে জনগণের কাছে ক্লিয়ার করতে হবে সরকার কি চায়। এবং এই দেন দরবারের সঙ্গে ইন্টারন্যাশনাল কিন্তু আমরা একা পেরে উঠবো না। আমরা কি এই যে 7 দিনের জন্য আপনার ফারাক্কা টেস্ট করার জন্য শেখ মুজিব সাহেবকে বলেছিলেন, আমরা কি 7 দিন, আমাদের কত সরকার আসছে গেছে, এখনো সরকার আছে, যে সরকারের কোনো রাজনৈতিক দল নাই, বাহ্যিক আভ্যন্তরীণ থাকতে পারে, বাহ্যিক নাই, সেই সরকারে কি পেরেছে আমাদের ন্যায্য হিস্সাটা আনতে পানি? আমরা একজন আরেকজনকে দোষারোপ করি, আমাদের কিন্তু তারা অনটেস্ট হিসেবে নিয়েছিল। তারা কিন্তু, আমরা আন্তর্জাতিক ভাবে আমরা বিচার দিয়ে কি পেরেছি? আমরা জাতিসংঘে বছরে বছরে বিচার দিই, আমরা কি পেরেছি আমাদের তিস্তার পানি আনতে? আমরা কি পেরেছি আমাদের অন্য 54টা অভিন্ন নদী, আমাদের এখন কয়টা নদী আছে? আমাদের নাই বলে চলে। আমাদের একটা মাত্র নদী, যে নদী কোনো আপনার হিমবাহ ছাড়া একটা নদী, যে আপনার ফেনীতে, সেই নদীর পানি কি আমরা, সেই নদীর কি আমরা ঠিক মতো দখল পাচ্ছি? আমাদের ওইটা পর্যন্ত তারা নিয়ে গেছে। তো সেই জায়গায় আমরা আসল জায়গায় কথা বলতে পারি না, আমরা নকল নিয়ে টানাটানি করি কেন? ধন্যবাদ। আমি আসবো একটু মার্দিয়া মমতাজের কাছে, একটু যেতে চাই। মার্দিয়া মমতাজ, সেই নিরাপত্তার কথা ইস্যুটা তুলেছে ভারতীয় বা দিল্লি বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে। আপনারাও বলেছেন আসলে বাংলাদেশে এখন নিরাপত্তা তেমন নেই। প্রতিবেশী দেশের এই বক্তব্য কিভাবে দেখছেন? আর নীলোফার চৌধুরী মনি যেভাবে বলছেন যে 54 বছরে 54 নদী, এইসব নদীগুলোর অববাহিকায় বাঁধ বা শুকিয়ে যাওয়ার বিষয়ে অনেকগুলো কথা বলছেন। তো 54 বছর আসলে তারা যারা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তাদেরও ভূমিকা কি দেখেছেন আপনি? জি, এটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক পৃথিবীর আর কোথাও এ ধরনের অসম দ্বিপাক্ষিক সম্পর্ক আসে বলে আমার জানা নাই। প্রত্যেক বছর 16ই ডিসেম্বর যদি আমাদেরকে একটা কথা মনে করায়, সেটা মনে করায় যে আমরা সিকিম না, আমরা ভুটান না, আমরা হায়দ্রাবাদ না, এবং আমরা আসাম, মিজোরাম, ত্রিপুরা না, আমরা আলাদা। এবং যেটা খুবই সম্ভব ছিল, ম্যাপটা দেখলে অবাকই লাগে, তাই না? যে এই দেশটা আবার আরেকটা দেশ কেন? এটা তো কোলের মধ্যে ঢুকে বসে আছে। এই একই প্রশ্ন ওদের ভেতরে আছে, এবং ভারতীয় সরকারের ভেতরে এই চিন্তাটা আছে। আপনি দেখেন, গত বছর জুলাইয়ে যখন প্রচন্ড উত্তাল অবস্থা, ঢাকায় একদিনে 24 জন মারা গেছে, সেই দিন ভারতীয় হাই কমিশনার আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছে, আসাদুজ্জামান খান কামালের সাথে। এই দুটো রেকর্ড বের হয়েছে, যেগুলোর প্রেক্ষিতে তাকে হাইকমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলো এবং তার এই কৈফিয়ত দাবি করা হলো। এটার অপোজিটে ভারত কি করছে? তাদের কোনো যৌক্তিক দাবি আছে আমাদের হাইকমিশনারকে তলব করার জন্য? তারা ডেকে বলেছে আমরা চিন্তিত,
আমরা উদ্বিগ্ন। আপনারা না আবার বিভিন্ন ধরনের, আমরা জানি যে গত কয়েকদিন বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির ঘটনাটার পর থেকে এই কথাগুলো হচ্ছে। আমরা এটা আবরারের খুনের পরেও দেখেছি, কারণ আমাদের সার্বভৌমত্ব সরাসরি প্রশ্নের মুখে ছিল। তাহলে এইরকম একটা জায়গায় বসে তারা যখন আমাদেরকে দিনের পর দিন এরকম ইঙ্গিত দিতে থাকবে এবং অপমান করতে থাকবে, সেক্ষেত্রে আমাদের কাছে তো আর কোনো দরজা খোলা নাই। আমাদেরকে প্রতিবাদটা অন্তত জানাতে হবে। আপনি একটা কথা জানেন হয়তো, যে একটা সাপ সবসময় কামড় না দেখ, কিন্তু ফোঁসটাও না করলে এরপর তো মানুষ তার উপর দিয়ে পা দিয়ে চলে যায়। আমরা কি ফোঁস করার অধিকার রাখি না? আমরা একটা হাইকমিশন ঘেরাও করারও কি অধিকার রাখি না? দেখেন, তাদের এমন একটা নৈতিক পরাজয় হলো এখানে, তারা বন্ধ করে দিতে বাধ্য হলো। একটা প্রশ্ন ছোট করে আমার কাছে হাতে কম সময়, আগামীতে যারা ক্ষমতা আসবে তারা তেমন মেরুদণ্ড শির দ্বারা সোজা করে এভাবে প্রতিবাদ করতে পারবে বলে মনে হয়? আমরা আশা করি, কিন্তু আমরা অতীত থেকে আমরা বলবো যে শিক্ষা নিতে হবে। এবং এখানে অনেক বড় একটা প্রশ্ন আছে, আপনি খুব খুব সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি 26 থেকে আমরা যদি যে একটা সরকারকে দেখতে চাই, তাকে সবার আগে এই প্রশ্নটাকে সমাধান করতে হবে যে আমাদের সার্বভৌমত্বের উৎসটা আসলে কোথায়। জি, ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে করে রাখি, সেটা সময় পাবো কিনা জানি না। সেটা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে লন্ডনে তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া আছে। রাজনীতি বিশ্লেষকদের মতে বলা হচ্ছে জামায়াতে 5 আগস্টের পরে বেশ উত্থান হয়েছে জামায়াতের। তারেক রহমানের ফেরার পর কেউ কেউ বলছেন সেই জামায়াতের উত্থান যেভাবে দেখা গেছে, তারেক রহমানের প্রভাবে জামায়াতের সে উত্থান কিছুটা হ্রাস পাবে। কি বলবেন? দেখেন, তারেক রহমান দেশে নাই, কিন্তু দূর থেকেই তিনি দলের উপরে প্রচণ্ড রকমের সুশৃঙ্খল দখল রাখার চেষ্টা করেছেন। এবং আমার মনে হয় তারেক রহমানের দেশে আসাটা উই মাস্ট ওয়েলকাম। এটা গণতন্ত্রের জন্য অনেক বড় একটা বিজয়, তাই না? যে তিনি নিজের দেশে আসবেন, তিনি মায়ের কাছেও আসবেন। অনেক ধরনের বাধা, অনেক ধরনের বিপত্তি আছে। আমার মনে হয় না কোনো দল তার এই আশাটাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এবং আমরা মনে করি যে আমরা সবাই ওয়েলকাম জানাবো। জি, ধন্যবাদ। নীলিমা চৌধুরী, আপনাকে একটা ছোট্ট একেবারে শেষ প্রশ্নটা হচ্ছে কি, যে কয়েকদিন আগে সাংবাদিক আনিস আলমগীর আটক হলেন, গ্রেফতার হলেন, 5 দিনের রিমান্ডেও আছেন তিনি। আনিস আলমগীরের এই গ্রেফতার, আটক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি নিচ্ছেন, যদি একটু বলতেন। আমি ভীষণ নেগেটিভ ভাবে দেখছি, নর্মাল নেগেটিভ না। কারণ শেখ হাসিনার সময় কথা বলতে না পারার জন্য কিন্তু এটাও একটা বড় কারণ ছিল। সাংবাদিক, রাজনীতিবিদ কেউই কথা বলতে পারতো না। এই কথা বলতে না পারার জন্য, কথা বলতে গেলে তার জন্য আইন বানানো হয়েছিল, মিনিমাম 7 বছরের জেল। নিশ্চয়ই আমাদের ভুলে যায়নি। আমাদের জেল জুলুম, কাজল সাংবাদিক থেকে শুরু করে কত সাংবাদিককে আমরা দেখেছি জেলখানায় মারা যেতে। সেই তাদেরকে বিদায় করে, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করে যখন যে সরকারটা আসলো, সেখানেও আমার কণ্ঠের কোনো স্বাধীনতা নাই। আনিস আলমগীর হতে পারে প্রো আওয়ামী লীগের, হতে পারে প্রো আরো কোনো দলের, কিন্তু সে কথা বলবে। তাকে যদি ধরতে হতো প্রথম দিনই তো তাকে একটা কজ দিয়ে, যেটা আমরা সবসময় বলতাম যে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। সে যদি অপরাধী হতো তাহলে এই 1.5 বছরে তাকে শাস্তি দিত। সে অপরাধী না, সে কথা বলার কারণে, কথা বলা সরকারের বিরুদ্ধে, এমন না যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে, সরকারের বিরুদ্ধে কথা বলা। সরকারের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। সরকার কি প্রত্যেক ব্যাপারে সফল? তো সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আপনারাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আমরাও সরকারের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের তো পিছনটা আন্দোলনকারী। আমরা, আনিস আলমগীররা তো আন্দোলনকারী ছিল না। সমস্যাটা ওই জায়গায়। তো হতে পারে আস্তে আস্তে আনিস আলমগীররা যাওয়ার পরে হয়তো শেষ দিকে আমরাও হতে পারি, বলির পাঠা বলা যায় না। কিন্তু এই জায়গাটা না করার তো কিছু নাই। আপনি সকালে সূর্য দেখলে বোঝা যায় না যে দিন কেমন যাবে? আপনার আজকে যাদেরকে অ্যারেস্ট করছে, আপনার পান্নাকে করলো, আপনার কি লতিফ সিদ্দিকীরা, যখন আমি আবারও বলছি, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাকে অ্যারেস্ট 100 বার করুক। আওয়ামী লীগ হিসেবে সে কি অপরাধ করেছে অপরাধের প্রেক্ষাপটে, কিন্তু যখন সে মুক্তিযোদ্ধার কোনো প্রোগ্রামে যাবে, ওই সময় ওইখানে তাকে অ্যারেস্ট করার কোনো কারণ নাই। তার তো বাড়ি ছিল, ঘর ছিল, তাকে আগের দিন অ্যারেস্ট করতে পারতো, পরের দিন করতে পারতো, 1 মাস পরে করতে পারতো।
6 মাস আগে করতে পারতো, সেটা করলো না কেন ওই দিনে? এবং যে সাংবাদিক ওইখানে তথ্য আনতে গেল কি হচ্ছে, তাকে সহ অ্যারেস্ট করলো। তার উপর রাগ থাকতে পারে, ওই রাগের কারণে তাকে অ্যারেস্ট করা হতে পারতো, কিন্তু সেটা না করে শুধু তথ্য আনার জন্য ওই দিন তাকে কেন অ্যারেস্ট করতে হবে? ধন্যবাদ।